ওয়েলকাম টু অথর্ব। আমি রঞ্জিত বর্মন। আজকে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ 2019 এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। মানে পিএসসি 2019-এ যে ক্লার্কশিপ নিয়েছিল, দুটো শিফটে নিয়েছিল, শিফট নাম্বার 1 এন্ড 2। আজকে শিফট নাম্বার 1 আলোচনা করব। 100টা প্রশ্নের মধ্যে জিএস এর কোয়েশ্চেন থাকে হচ্ছে তোমার 40টা। সেই 40টা প্রশ্ন আলোচনা করব, কিন্তু উইথ ডিটেল। এখানে শুধু প্রশ্নের উত্তর বলে চলে যাব না, ওই প্রশ্নের আশেপাশে যা যা প্রশ্ন হয়, আরো যা কনসেপ্ট হয়, যা তোমার ইনফরমেশন আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। পিএসসি মিসলেনিয়াসের যে কোয়েশ্চেন আমরা করেছিলাম, প্রচুর ইনফরমেশন আমরা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, অনেক ভালো প্রিপারেশন করেছিলাম। পরীক্ষা খুব ভালো হয়েছে, আশা করি তোমাদের খুব ভালো হয়েছে পরীক্ষা, তার কারণ কোয়েশ্চেন খুবই ইজি ছিল। এবং পিএসসি মিসলেনিয়াস হয়ে গেছে, এবার হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আসছে। নভেম্বরের পরীক্ষা হবে, তো নভেম্বরে যেহেতু এক্সাম হতে চলেছে, তার হাতে মাত্র কয়েকদিন রয়েছে। প্রিপারেশন আমাদের খুব ভালো করে করতে হবে। আর ভালো করে প্রিপারেশন করবার জন্য প্রথমে আমাদের স্টাডি করতে হবে প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ার স্টাডি করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেই জন্যই তোমাদের সামনে আমরা ডিসকাশন করব এই ক্লাস। প্রথম থেকে শেষ অবধি দেখবে, ক্লাস দেখে বলবে দুর্দান্ত ক্লাস, দারুণ ক্লাস হয়েছে। তার কারণ হচ্ছে আমি উইথ ডায়াগ্রাম ম্যাপ নিয়ে এসেছি, এবং একটা প্রশ্নের আশেপাশে যত ধরনের ইনফরমেশন হয় সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। প্রথম প্রশ্ন, আচ্ছা, আমার নাম হচ্ছে রঞ্জিত বর্মন, আমি ক্লাসটি তোমাদের সাথে সুন্দরভাবে করার চেষ্টা করবো। চলো দেখো প্রথম প্রশ্ন কি বলছে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার পিএসসি, আমার কোশ্চেন নয় কিন্তু। বলছে দলাই লামার বাসস্থান কোথায়? দলাই লামার বাসস্থান তো আমার কোশ্চেন নয়, এবং এইখানে যেই কোশ্চেনের রিকোয়ারমেন্ট, এই এক্সামে যেই ধরনের প্রশ্ন এসে থাকে, সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দলাই লামা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ব্যক্তিটি, ইনি হচ্ছেন দলাই লামা, বর্তমানে 14th দলাই লামা, ঠিক আছে? উনি হচ্ছেন 14তম। 1959-এ যখন নাকি তিনি কি হয়ে যায়, চায়না যখন নাকি তিব্বত আক্রমণ করে, তিব্বত দখল করে নেয়, লাসা হচ্ছে তিব্বতের রাজধানী, তিনি লাসা থেকে বেরিয়ে এসে কোথায় চলে আসে, ভারতবর্ষের উত্তরাখণ্ডে চলে আসে। তখন ইউপির পার্ট ছিল। তো তারপরে তাকে রাখা হয়েছে কোথায়? তারপর তাকে রাখা হয়েছে, সে সময় জওহরলাল নেহেরু ছিলেন, রাখা হয়েছে মুসৌরি, রুমটেক, তাওয়াং নাকি মেকলয়েডগঞ্জ, ধর্মশালা। আনসার ইজ অপশন নাম্বার ডি, মেকলয়েডগঞ্জ, ধর্মশালা। আর ধর্মশালা পরে হচ্ছে অপশন, আমাদের পরে হচ্ছে হিমাচল প্রদেশে, এইচপিতে পরে হিমাচল প্রদেশের একটি জায়গা হচ্ছে ধর্মশালা। সেখানেই হচ্ছে তোমার এই 14th যে তোমার কি বলে দলাই লামা, তিনি রয়েছেন। দলাই লামার নেম হচ্ছে তেনজিন, তেনজিন 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 কি তেনজিন গ্যাস্টো, তেনজিন গ্যাস্টো, ঠিক আছে? আচ্ছা দেখো, রুমটেক এটা একটা মনাস্ট্রি, এটা সিকিমে অবস্থিত। পরীক্ষায় প্রশ্ন দেবে, তার কারণ রিকোয়ারমেন্ট প্রশ্নের এইগুলোই, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনই এসে থাকে। তাওয়াং মনাস্ট্রি ভারতবর্ষের লার্জেস্ট মনাস্ট্রি, ঠিক আছে? লার্জেস্ট মনাস্ট্রি, এগুলো হচ্ছে বৌদ্ধ মঠ। রুমটেকটা রয়েছে সিকিমে, আর তাওয়াং রয়েছে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের, যেটা ভারতবর্ষের বৃহত্তম, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে দলাই লামা, তার কিছু ইম্পর্টেন্ট বুকস রয়েছে, তিনি লিখেছেন। এই বইগুলো পরীক্ষায় আসে, কারণ বুকস আর নথস থেকে কোয়েশ্চেন থাকবেই থাকবে। পিএসসি মিসলিনিয়াসও বলেছিলাম, এসছে 3টে এসছে, যদিও কম এসছে আমার হিসাবে, 5টা আসার কথা, 4টে অন্তত আসার কথা। যাই হোক, তো দলাই লামার কিছু বই রয়েছে, যেমন হচ্ছে আর্ট অফ হ্যাপিনেস, স্টার লাগাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। আর্ট অফ হ্যাপিনেস আসবেই আসবে পরীক্ষায়, ঠিক আছে? দ্য বুক অফ জয় ইম্পর্টেন্ট। তারপরে ফ্রিডম ইন এক্সাইল, আরো বেশি ইম্পর্টেন্ট, ফ্রিডম ইন এক্সাইল, দলাই লামার লেখা। তারপরে ওয়ে টু ফ্রিডম, ওয়ে টু ফ্রিডম একটা, মাই ল্যান্ড মাই পিপল অ্যান্ড স্টার লাগাবে, এগেন ইম্পর্টেন্ট, বলছে দ্য লিটল বুক অফ জয়, দলাই লামার লেখা বই, ঠিক আছে? আচ্ছা বেশ। নেক্সট কোয়েশ্চেন বলছে লোকসভার আসন সংখ্যা কত? দেখো লোকসভার আসন সংখ্যা যদি হাইয়েস্ট বলো, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 550। এবার তুমি বলবে আমি তো ছোটবেলায় 552 পড়েছি, তো 550 প্লাস হচ্ছে 2 মানে হচ্ছে 52 ছিল। এই দুজন কারা? এরা নমিনেটেড হতো রাষ্ট্রপতির দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা নমিনেটেড হতো, এবং হচ্ছে এটা ছিল অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান ছিল। কিন্তু এই অ্যাংলো ইন্ডিয়ান এই প্রভিশনটা, নমিনেশনের যে প্রভিশন, এটা হচ্ছে 2020 সালের পর থেকে এটাকে তুলে দেওয়া হয়েছে। 2020 সালের পর থেকে এটাকে তুলে দেওয়া হয়েছে, এটা এখন আর নেই, তাই সেজন্য ম্যাক্সিমাম হচ্ছে 550। কিন্তু আছে কতজন? আছে হচ্ছে 543 জন। বর্তমানে কজন এমপি ইলেক্টেড হয়েছে লোকসভাতে? 543 জন। আর আমরা জানি এটা হচ্ছে লোকসভা যে 1971 সালে যে জনগণনা, সেই 1971 সালের জনগণনা অনুযায়ী লোকসভার সিট সংখ্যা নির্ধারিত করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে জনসংখ্যা অনুযায়ী লোকসভার মানে মানে হচ্ছে যেই রাজ্যের জনসংখ্যা বেশি, তার সিট সংখ্যা লোকসভা এবং রাজ্যসভাতে বেশি হবে, যার কম তার কম। সেই কারণে ইউপি সব থেকে বেশি লোকসভা,
সিট রয়েছে, তার কারণ তার জনসংখ্যা সব থেকে বেশি, ম্যাক্সিমাম মানে হাইয়েস্ট পপুলাস স্টেট হচ্ছে ইউপি, দেন হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের আমি যদি ভুল না হয় তাহলে রয়েছে হচ্ছে 46 জন এমপি ইলেক্টেড হয়, ঠিক আছে। এবং হচ্ছে থার্ড নম্বরে আসে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, মোটামুটি 9 করে 42 জন এমপি আমাদের ইলেক্টেড হয়ে এই লোকসভাতে যায় দিল্লিতে, ঠিক আছে। এবং হচ্ছে ফোর্থ নম্বরে বিহার রয়েছে, বিহারের হচ্ছে তোমার 40 জন, বিহারের 40 জন। এই হচ্ছে তোমার, দেখো এক একটা স্টেটে কম বেশি, তার কারণ কি, তার কারণ হচ্ছে জনসংখ্যা কম বেশি। যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, লাগান, ওখানে কি এই অঞ্চলগুলোতে হচ্ছে তোমার জনসংখ্যা কম, সেই কারণে হচ্ছে তোমার এখানে সিট সংখ্যা ওই একটা দুটো এরকম করে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে যে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর বা পেইন্টার নন। ভাস্কর কে ইংরেজি কি বলে, কি একটা টার্ম আছে, খুব ভালো একটা আর্কিটেকচার না, যাই হোক। তো ভাস্কর নন কে, উত্তর হবে অপশন নাম্বার এ বলছে যোগেন চৌধুরী, তিনি একজন পেইন্টার, তিনি একজন পেইন্টার, যিনি হচ্ছে রাজ্যসভার এমপি, ঠিক আছে। নন্দলাল বসু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের একজন, পশ্চিমবঙ্গের নন্দলাল বসু হচ্ছে একজন পেইন্টার বা হচ্ছে তোমার মানে কি বলে চিত্র অঙ্কনকারী ব্যক্তি। রামকিঙ্কর বেইজ হচ্ছে ভাস্কর ব্যক্তি, এরা হচ্ছে তোমার শান্তিনিকেতনের সাথে যুক্ত। অপশন নাম্বার ডি যখনই পড়বে তখন দেখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক, তাহলে আনসার ইজ অপশন নাম্বার ডি। তার কারণ নয় জিজ্ঞাসা করেছে, ভাস্কর নয়। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন সাহিত্যিক, ঠিক আছে। আচ্ছা চলো, এরপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে আসতে পারে এমন কোয়েশ্চেন যেটা আমরা পড়তে পারবো না, সেই জন্য আমরা এই ধরনের ইনফরমেশন তোমাদের সাথে নিয়ে এসেছি যে উনি কি কি বই লিখেছেন। যেমন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথমত জেনে নেবো আমরা তার ছদ্মনাম। তার ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা, ইম্পর্টেন্ট নেম হাবু শর্মা। তার লেখা বই হচ্ছে ধাত্রী দেবতা, গুরুত্বপূর্ণ, মাথার মধ্যে একটা স্টার দিয়ে দিলাম, তার কারণ গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসে ধাত্রী দেবতা কার লেখা। গণদেবতা, দুটো স্টার দেবে, তার কারণ হচ্ছে গণদেবতা লেখার জন্যই 1966 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন প্রথম বাঙালি হিসেবে, ঠিক আছে। এবং এই জ্ঞানপীঠ পুরস্কারই হচ্ছে ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার, হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড হচ্ছে জ্ঞানপীঠ, যিনি হচ্ছেন প্রথম বাঙালি হিসেবে গণদেবতার জন্য 1966-তে রিসিভ করেছিলেন। এছাড়াও লিখেছেন আরোগ্য নিকেতন, হাসুলিবাকের উপকথা, স্টার লাগাম ইম্পর্টেন্ট, কালো মেহের কাহিনী কথা, কালিন্দী, নাগিনী কন্যার কাহিনী, ডাক হরকরা, তারিণীবাদ ইম্পর্টেন্ট, স্টার দিলাম। তো এগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, লিস্টের মধ্যে অপশনের মধ্যে দুজন পেইন্টার ছিল, একজন হচ্ছে নন্দলাল বোস, একজন হচ্ছে রামকিঙ্কর বেইজ। তাদেরও কিছু ছবি আমরা দেখে নেব, তার কারণ পরীক্ষায় আসতে পারে। যেমন বলছে নন্দলাল বোস লিখেছেন, এঁকেছেন সতী, অন্নপূর্ণা, গান্ধী মার্চ, রাধা বিরহ, সরস্বতী, শিবা ড্রিঙ্কিং দা ওয়ার্ল্ড পয়জন, মানে হচ্ছে বিশ্বের যে যে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেই বিষ পান করেছিলেন শিবা। তো সেই ছবিও এঁকেছিলেন হচ্ছে নন্দলাল বসু, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, এছাড়াও রামকিঙ্কর বেইজ, তিনি হচ্ছেন বাঁকুড়া জেলার একজন তোমার কি বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন রামকিঙ্কর বেইজ, তিনি ভাস্কর ছিলেন। তার লেখা হচ্ছে লেডি উইথ ডগ, তার লাগাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেডি উইথ ডগ, লেডি উইথ ডগ, ঠিক আছে। তারপরে সুজাতা, আরো ইম্পর্টেন্ট, স্টার লাগাবে, ঠিক আছে। সরে যাচ্ছে দেখো, রামকিঙ্কর বেইজের সুজাতা। তারপর হচ্ছে সাঁওতাল ফ্যামিলি, মিলকল এবং হচ্ছে ইয়াকশা ইয়াকশি, মানে যক্ষ যক্ষী, যক্ষ এন্ড যক্ষী। এই যে যক্ষ যক্ষী, যে যক্ষীর একটা স্ট্যাচু, এই স্ট্যাচুটা তোমার আরবিআই এর সামনে রয়েছে, আরবিআই এর বিল্ডিং, মুম্বাইতে হেডকোয়ার্টার, তার আরবিআই বিল্ডিং এর সামনে যক্ষীর যে একটা স্ট্যাচু রয়েছে, সেটাই হচ্ছে তোমার রামকিঙ্কর বেইজের। পরীক্ষা আসতে পারে, বলে দিলাম আমি। পরের প্রশ্ন বলছে রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনোই ছিলেন না। তিনি প্রতিরক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক, রেল মন্ত্রক, বিদেশ মন্ত্রক, কোনটার মধ্যে ছিলেন না। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, রেল মন্ত্রকে তিনি ছিলেন না। আচ্ছা, তো রেলমন্ত্রী তিনি ছিলেন না কোনোদিন। তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের 13তম, 30th প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, তার টার্মটা ছিল 2012 থেকে 2017, আর এই সময়েই নরেন্দ্র মোদীর প্রথম সরকার ইলেক্টেড হয়ে আসে এবং নরেন্দ্র মোদী প্রথমবার শপথ বাক্য পাঠ করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে 2014-তে। সেই সময় হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির কিছু বই দেখবো, ইম্পর্টেন্ট বুকস হচ্ছে, এক তো হচ্ছে তোমার কোয়ালিশন ইয়ার, প্রেসিডেন্সিয়াল ইয়ার, স্টার লাগাবে প্রেসিডেন্সিয়াল ইয়ার। দেখো এই প্রেসিডেন্সিয়াল ইয়ার অনেকেই তোমাদের ভুরু কুচকে বলবে, হ্যাঁ প্রেসিডেন্সিয়াল ইয়ার তো নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ অবশ্যই, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি, তিনিও লিখেছেন প্রেসিডেন্সিয়াল ইয়ার। এবং হচ্ছে আমাদের প্রণব মুখার্জি, তিনিও লিখেছেন হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইয়ার। তো দুটো বই আছে, মনে রাখবে।
টার্বুলেন্ট ইয়ার, বিয়ন্ড সার্ভাইভাল অ্যান্ড ড্রামাটিক ডিকেড, স্টার লাগাবে ড্রামাটিক ডিকেড, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন বলছে গ্রেটা থুনবার্গ কে? তিনি হচ্ছে একজন সুইডিশ পরিবেশ, অপশন নাম্বার সি, একজন পরিবেশ এবং হচ্ছে জলবায়ু কর্মী, ঠিক আছে। গ্রেটা খুব নিউজে থাকে, ঠিক আছে, বেশি বয়স না। পরের প্রশ্ন বলছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2009 সালে 19 সালে সরি নোবেল দিয়েছিল? এটা তোমরা গুগল করে দেখে নেবে, তার কারণ হচ্ছে এইটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আমাদের রিলেভেন্ট না। এইটা বলতে পারি, স্ট্যাটিক বলতে পারি, 2019 সালে সাহিত্যের কথা বলছে। তো সাহিত্য নোবেল, নোবেল দেয় হচ্ছে 6টা ক্যাটাগরিতে, 6 ক্যাটাগরিতে দেয়। সায়েন্সের তিনখানা, এক তো হচ্ছে ম্যাথে দেয় না, কিসে দেয়, ফিজিক্সে দেয়, তারপরে কেমিস্ট্রিতে দেয়, তারপরে হচ্ছে তোমার মেডিসিনে দেয়, মেডিসিন মানে হচ্ছে তোমার বায়োলজি যেটাকে বলো, তারপরে লিটারেচার সাহিত্যে দেয়, এবং হচ্ছে পিস দেয় শান্তিতে। কত 5টা হলো, লাস্ট হচ্ছে একটা মনে রাখবে ইকোনমি। ইকোনমিতে প্রথম দেওয়া হয়েছিল 1968 থেকে, 1968-তে দেওয়া হয়েছিল, প্রথমে দেওয়া হয়েছিল এই 5টা, প্রথমে এই 5টা ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল। প্রথম সাহিত্যিক, এশিয়ার প্রথম সাহিত্যিক কে ছিলেন? রবীন্দ্রনাথ টেগর, 1913 সালে পেয়েছিলেন সং অফারিংস এর জন্য, প্রথম এশিয়ার কিন্তু, ঠিক আছে। আর কি মনে রাখবো এখান থেকে? মনে রাখবো, বলতে গেলে তো কতই বলতে পারি, ভিডিও লম্বা হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, 40টা কোশ্চেন আমরা শেয়ার করবো তোমাদের সাথে। 2019 সালে ইস্টারের সময় আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় হচ্ছে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার কোন শহরে? ইস্টার, এটা সেই সময় কার্ড ছিল, কিন্তু এটা এখন স্ট্যাটিক হয়ে যাবে। তো এটা হয়েছিল কলম্বোতে। তো ইস্টার সময় ছিল ইয়েদের, তোমার কি বলে, খ্রিস্টানদের। তো সেই সময় কলম্বোর একটি চার্চে একটি বোমা বিস্ফোরণ খুব নিউজ হয়েছিল সেই সময়তে, ঠিক আছে। তো এটা ছিল কলম্বোর এতে। আর একটা মনে রাখবে, শ্রীলঙ্কার যে রাজধানী সেটা হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে, একটা সেন্টেন্স কিন্তু, ঠিক আছে। মনে যেটা রাখতে হবে, শ্রীলঙ্কা থেকে ভারত বিচ্ছিন্ন হয়েছে পক প্রণালী দ্বারা, পক স্ট্রেট দ্বারা, পক প্রণালী দ্বারা ভারত থেকে শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট মনে রাখতে লাগবে, শ্রীলঙ্কার কিন্তু রুপি কিন্তু, ঠিক আছে, শ্রীলঙ্কার হচ্ছে রুপিটা 1, এটা 2, ঠিক আছে, শ্রীলঙ্কার হচ্ছে রুপি কারেন্সি। আর মনে রাখবে ট্রিঙ্কোমালি বলে একটা জায়গা রয়েছে শ্রীলঙ্কাতে, ট্রিঙ্কোমালে। এই ট্রিঙ্কোমালেতে কি হয়েছে না, ভারতবর্ষ অয়েল রিজার্ভ করে রেখেছে, আমাদের অয়েল রিজার্ভ করার জন্য ট্রিঙ্কোমালিতে আমরা একটা জায়গা ভাড়া নিয়েছি আর কি, ঠিক আছে, যেটা শ্রীলঙ্কাতে অবস্থিত। অয়েল রিজার্ভ করে রাখা আছে ট্রিঙ্কোমালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ট্রিঙ্কোমালি প্রিভিয়াস এক্সামে এসেছিল, হাম্বানটোটা বলে একটা জায়গা রয়েছে, হাম্বানটোটা, হাম্বানটোটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি জানো তো, দীর্ঘদিন হোয়াইট বোর্ডে পড়ে এসেছি, তো পেন টাইপে লেখার অভ্যাস নেই, হ্যান্ড রাইটিং এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তো হাম্বানটোটা একটি বন্দর, যেটি শ্রীলঙ্কার একদম সাউথের দক্ষিণে অবস্থিত। এই হাম্বানটোটাটা চায়না বিল্ড করেছে, বা চায়নার কাছে রয়েছে হাম্বানটোটা বন্দর। তো এই নিয়ে হচ্ছে শ্রীলঙ্কা, চায়না এবং হচ্ছে তোমার ভারতের মধ্যে, ভারতবর্ষের মধ্যে চাপানোতর চলতে থাকে। তো হাম্বানটোটা চায়না বিল্ড করেছে শ্রীলঙ্কাতে, এটা বন্দর, এটা। আর ট্রিঙ্কোমালি ইন্ডিয়ার কাছে রয়েছে। নেক্সট কোশ্চেন বলবো, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলো জেলা রয়েছে? তুমি থাকো নিশ্চয়ই জানো, পশ্চিমবঙ্গে হচ্ছে বর্তমানে একটাও নয়, কারণ 23টা, অপশন ভুল হচ্ছে, 23টা রয়েছে হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, 23টা জেলা। আর নিউয়েস্ট যেটা সব থেকে নতুন হয়েছে 2017 সালে, নাম হচ্ছে 2017 সালে নাম হচ্ছে ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান বা পশ্চিম বর্ধমান, যার হচ্ছে হেডকোয়ার্টার আসানসোল, ঠিক আছে। বেশ, নেক্সট কোশ্চেন বলবো। পরের প্রশ্ন বলছে, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনলো তা হলো। রাফাল চুক্তির মাধ্যমে আমরা হেলিকপ্টার, যুদ্ধ বিমান, ডুবোজাহাজ নাকি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র? অপশন নাম্বার বি কিনেছি, যুদ্ধ বিমান কিনেছি রাফাল নামে, রাফাল নামে যুদ্ধ বিমান। কার থেকে? ফ্রান্সের থেকে, ফ্রান্সের থেকে আমরা এই বিমানগুলো কিনেছি, রাফাল, ঠিক আছে, ইম্পর্টেন্ট, খুব নিউজ ছিল ওই সময়টাতে, ওই জন্য এসেছিল পরীক্ষায়। পরের প্রশ্ন বলছে পরিবেশ, আচ্ছা যদি আমরা ফ্রান্সের থেকে এই যুদ্ধ বিমান কিনে থাকি রাফাল, আরেকটা রয়েছে S400, ঠিক আছে। এই S400টা কি আর কার থেকে কিনেছি? S400 হচ্ছে একটা ডিফেন্স সিস্টেম, আমাদের ডিফেন্স সিস্টেম। যদি মনে করো ভারতবর্ষের এরকম করে ডোম সিস্টেম, এটা ডিফেন্স করে রাখবে, ঠিক আছে। যদি মনে করো কেউ ক্ষেপণাস্ত্র বা হচ্ছে মনে মিসাইল ফিসাইল আমাদের এখান থেকে নিক্ষেপ করে, তখন কি করবে? তখন এই S400 যেটা রয়েছে তোমার, S400, ও কি করবে? ওকে মাটিতে আসতে দেবে না, আকাশেই উপরেই ওকে ধ্বংস করে দেবে এখান থেকে। তো এইটা হচ্ছে ডিফেন্স সিস্টেম S40, আমরা কিনেছি রাশিয়া থেকে, রাশিয়া থেকেই আমাদের ম্যাক্সিমাম হচ্ছে জিনিসপত্র কেনা যুদ্ধে। যাই হোক,
পরের প্রশ্ন বলবো, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে? পাটের ব্যাগ তো অবশ্যই হবে না, প্লাস্টিকের ব্যাগই হবে। তো প্লাস্টিক হচ্ছে বায়োডিগ্রেডেবল একেবারেই নয়, সেই কারণে হচ্ছে প্লাস্টিকের ব্যাগকে কি করা হবে তোমার কি বলে তোমার নিষিদ্ধকরণ করা হবে। এক সেকেন্ড আচ্ছা প্রচুর। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? মুষ্টিযোদ্ধা কে? এই যে দিব্যেন্দু বড়ুয়া, তিনি হচ্ছেন দাবা খেলার সাথে যুক্ত, পশ্চিমবঙ্গের। দাবা মানে হচ্ছে চেস খেলার সাথে যুক্ত। চাঁদরাম, মঞ্জুজা রানী, চাঁদরাম, চাঁদরাম ইনি হচ্ছেন তোমার একজন অ্যাথলিট। অ্যাথলিট কোথাকার না, হরিয়ানার। হরিয়ানা, ঠিক আছে। ইনি 1982 সালের এশিয়া কাপে, এশিয়া কাপে না, এশিয়ান গেমসে গোল্ড এনেছিলেন। এশিয়ান গেমসে গোল্ড এনেছিলেন 1982 সাল। আচ্ছা, আর কি বলবো এখান থেকে, মঞ্জুজু রানী, ইনি হচ্ছেন একজন বক্সার। বক্সার কোথাকার? ইনিও হরিয়ানার। হরিয়ানার। দীপা কর্মকার, ইনি হচ্ছেন, দীপা কর্মকার কে? জিমন্যাস্ট। ইনি জিমন্যাস্ট কোথাকার? এসেছিল পরীক্ষায়, কোন জায়গার? ত্রিপুরার। ত্রিপুরা। তাহলে আনসার ইজ অপশন নাম্বার সি, মঞ্জুজা রানী। তিনি হচ্ছেন বক্সার বা তাকে মুষ্টিযোদ্ধা বলার চেষ্টা করছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন বলবো, পরের প্রশ্ন বলছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেছিলেন? প্রথম দক্ষিণ আফ্রিকাতে শুরু করেছিলেন, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে প্রথম শুরু করেছিলেন। তার সেখান থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন কত সালে? 1915 সালে। কত তারিখ? 9th জানুয়ারিতে। আচ্ছা দাঁড়াও, ভালো করে লিখি, নাহলে কেমন যেন একটা লাগছে। আচ্ছা, কি বললাম? 1915 সাল 9th জানুয়ারি, ঠিক আছে। এই জন্য এই দিনটাকে, তিনি বিদেশ থেকে ভারতে ফিরেছিলেন, তো তো কার না ভালো লাগে, NRI ডে হিসেবে রাখা হয়েছে। তো 9th জানুয়ারি হচ্ছে NRI ডে বা ভারতীয় প্রবাসী দিবস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, তার বার্থ হচ্ছে 2nd অক্টোবর। এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, আর কি বলে বলো না, এটাকে কি ডে বলে? অক্টোবরকে, 2nd অক্টোবরকে ইন্টারন্যাশনাল, ভাব না, ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে বা অহিংস দিবস। তাকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারিতে, ঠিক আছে, 1948-এ। আর এই 30শে জানুয়ারি এই দিনটাকে পালন করা হয় কি হিসাবে? শহীদ দিবস। ওই শহীদ দিবস নয় এটা, শহীদ দিবস হিসেবে পালন করা হয় 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি কিন্তু কুষ্ঠ দিবস, অবশ্যই কুষ্ঠ দিবস। কুষ্ঠ দিবস কবে না? এই 30শে জানুয়ারি, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, বলছে যে 2016 সালে অলিম্পিক গেম যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো কোথায়? 2016 সালের অলিম্পিক বলেছে, 16 সাল। লন্ডনে হয়েছিল 2008-এ, রিওতে হয়েছিল 2016-তে। তা আনসার ইজ অপশন নাম্বার বি, আনসার ইজ অপশন নাম্বার বি, ঠিক আছে। আচ্ছা, 2020-তে হয়েছিল কোথায়? 2020-তে হয়েছিল টোকিও, জাপানে, ঠিক আছে। 2024 জাস্ট শেষ হলো, 2024 শেষ হলো, এটা হচ্ছে তোমার হয়েছে কোথায়? প্যারিসে, ফ্রান্সে, ঠিক আছে। প্যারিস কোন নদীর তীরে? প্যারিস কোন নদীর তীরে? সেইন, সেইন নদীর তীরে অবস্থিত। ইম্পর্টেন্ট, মনে রাখবে, প্যারিস সেইন নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন বলছে যে সংবিধানের, আচ্ছা নেক্সট কোথায় হবে? পরের বছর কোথায় হবে? পরের বছর হবে হচ্ছে তোমার 2028-এ। কোথায় হবে 2028-এ? কোথায় হবে তোমার? ইউএসএ। ইউএসএ জায়গাটা হচ্ছে LA-তে, মানে লস অ্যাঞ্জেলসে হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, সংবিধানের 370 নম্বর ধারা বিলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক পদমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? 370 নম্বর ধারা স্পেশাল একটা তোমার দিয়েছিল, তোমার স্ট্যাটাস দিয়েছিল কাকে না? জম্মু এন্ড কাশ্মীরকে দিয়েছিল। তো সেটাই রিমুভ করা হয়েছিল। অপশন নাম্বার বি হচ্ছে জম্মু কাশ্মীর 370 এবং হচ্ছে 35-এর এ, এই দুটো আর্টিকেলকে রিমুভ করা হয়েছে, ঠিক আছে। রিমুভ করে স্টেটহুড, তার রাজ্যের যে মর্যাদা সেটা কেড়ে নিয়ে তাকে বানানো হয়েছিল ইউনিয়ন টেরিটরি বা হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল। তো ইউনিয়ন টেরিটরি এটা একটা বটে কিন্তু, ঠিক আছে।
আচ্ছা বেশ, ভারতবর্ষে মোট এখন বর্তমানে 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে, 8, ওকে। আর 8টার মধ্যে 3খানা ইউনিয়ন টেরিটরি এমন রয়েছে যাদের কি না সিএম রয়েছে, 3টে ইউনিয়ন টেরিটরি। একটা হচ্ছে দিল্লি, নতুন দিল্লির হচ্ছে কিন্তু, ঠিক আছে, মুখ্যমন্ত্রী হয়েছে, কেজরিওয়াল পদত্যাগ করেছে, তারপরে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। আরেকটা হচ্ছে পদুচেরি, ঠিক আছে, আর দেন হচ্ছে জে অ্যান্ড কে, ঠিক আছে। এই 3টের মুখ্যমন্ত্রী রয়েছে বা হচ্ছে তোমার বিধানসভা রয়েছে। 15 নম্বর কোশ্চেন, হাউডি মোদি। হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি কোথায়? হাউডি মোদি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যাটিক হয়ে গেছে এখন বর্তমানে। সেই সময় হাউডি মোদি কথার অর্থ কি? হাউ আর ইউ মোদি, ঠিক আছে, এটা এই কথার অর্থ। আর এটা হয়েছিল হচ্ছে লস এঞ্জেলস, নিউ ইয়র্ক, হিউস্টন নাকি হচ্ছে ওয়াশিংটন? আনসার ইজ অপশন নাম্বার সি, হিউস্টন। কোথায়? টেক্সাসে অবস্থিত। এটা টেক্সাসের একটি শহর, গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে হিউস্টন, টেক্সাসের হয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে এটা কোথায়? ইউএসএ তে। ইউএসএ তে অবস্থিত। ডোনাল্ড ট্রাম্প সেই সময়কার রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প এবং মোদির সাথে একসাথে এই প্রোগ্রামটা হয়েছিল। প্রায় 50,000 50K দর্শক এখানে উপস্থিত ছিলেন মোদিকে স্বাগত জানার জন্য। ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান চলছিল সেই সময়কার। চলো, এই যে এখানে রয়েছে লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, এগুলো সব হচ্ছে আমেরিকার এক একটা শহর। আর আমেরিকা সম্পর্কে ভীষণ প্রশ্ন আসে, আর আমরা সেই ডিসকাশন করব এই নেক্সট স্লাইডের মাধ্যমে। দেখো এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমেরিকার ম্যাপ। খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার স্টেট ছবি, ঠিক আছে, ম্যাপ। এটা ভালো করে দেখে নাও। এখান থেকে ডিটেল আমরা জানবো। আমেরিকা থেকে যা যা স্ট্যাটিক কোয়েশ্চেন আসে, যত প্রশ্ন আসে, সব আমরা এখান থেকে করার চেষ্টা করব। খুব ধীরে সুস্থে করবে, যাতে আমাদের মুখে মনেও থেকে যায়, ঠিক আছে। সবার প্রথমে দেখো এইখান থেকে একটু যদি নজর দেওয়া, মার্ক করছি। এটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, নাম হচ্ছে হাডসন রিভার। প্রথম প্রশ্ন, হাডসন। এক সেকেন্ড, পরীক্ষায় প্রশ্ন দেবে নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক হচ্ছে হাডসনের তীরে অবস্থিত। আমি সরে যাচ্ছি, দেখো নিউ ইয়র্ক হচ্ছে হাডসন নদীর তীরে অবস্থিত। তার কারণ প্রিভিয়াস ইয়ার যদি ঘাটো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে এবং আসবে, সেই জন্য আমি বলছি হাডসন, ঠিক আছে। নিউ ইয়র্কে বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে। তার মধ্যে সব থেকে বড় যেটা ইউএনওর হেডকোয়ার্টার রয়েছে। তার মধ্যে হচ্ছে ইউনিসেফের হেডকোয়ার্টার রয়েছে। তার মধ্যে হচ্ছে ইউএন পপুলেশন ফান্ড, কি ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডের হেডকোয়ার্টার রয়েছে। আর কি রয়েছে? ইউএনডিপি হেডকোয়ার্টার রয়েছে, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এগুলোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ ইয়র্ক সিটিতে, মনে থাকবে। বলো, এতগুলো বললাম নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। নিউ ইয়র্ক সিটিতে বিশ্বের সব থেকে বড় একটা জায়গা রয়েছে, সেটি হচ্ছে তোমার কি বলে, নিউ ইয়র্কে রয়েছে হচ্ছে ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট কি জন্য ইম্পর্টেন্ট? ওয়াল স্ট্রিট ইম্পর্টেন্ট হচ্ছে স্টক মার্কেটের জন্য। যেমন মুম্বাইতে রয়েছে যে দালাল স্ট্রিট, কিসের জন্য ইম্পর্টেন্ট? স্টক মার্কেটের জন্য। আর ওয়াল স্ট্রিট হচ্ছে নিউ ইয়র্ককে বলা হয় বিগ অ্যাপেল। বিগ অ্যাপেল কেন ইম্পর্টেন্ট? পুরো বিশ্বের মধ্যে ইম্পর্টেন্ট একটা শহর হচ্ছে নিউ ইয়র্ক, বিগ অ্যাপেল বলা হয়, পরীক্ষা এসছে এগুলো। তারপরে দেখো নিচে রয়েছে হচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের সাথে ডিসি যুক্ত করে দাও, তাহলে তার ক্যাপিটাল হয়ে যাবে। তো এইটা হচ্ছে ওয়াশিংটন হচ্ছে, আচ্ছা কালার চেঞ্জ করে নি তারপরে ভালো হবে। আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবো, যাতে আমাদের অনেকক্ষণ মনে থাকে, অনেক দিন পর্যন্ত। এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। ওয়াশিংটন ডিসি কেন ইম্পর্টেন্ট? তার কারণ এইটা হচ্ছে ওদের, ওয়াশিংটন ডিসি হচ্ছে ওদের ক্যাপিটাল, রাজধানী, ঠিক আছে। ওয়াশিংটন ডিসি অবস্থিত হচ্ছে পটোম্যাক নদী, পোটোম্যাক নদীর তীরে ওয়াশিংটন ডিসি অবস্থিত। ডিসি কথার অর্থ হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ওকে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আইএমএফ হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার, ঠিক আছে। নবী ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়ার্ল্ড ব্যাংক। এটা হচ্ছে বিশ্ব ব্যাংক এবং হচ্ছে আইএমএফ এর হেডকোয়ার্টার ডিসিতে। কোথায় না? নিউ ইয়র্ক, তোমার কি বলে, ওয়াশিংটন ডিসিতে, ক্যাপিটাল ওদের, ঠিক আছে। আরো একটু যদি নিচে চলে আসি, এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্লোরিডা। এই যে অংশটা, এটা হচ্ছে তোমার
ফ্লোরিডা, ফ্লোরিডা দেখে নাও, ফ্লোরিডার হচ্ছে ক্যাপিটাল হচ্ছে মিয়ামি, ফ্লোরিডার ক্যাপিটাল হচ্ছে মিয়ামি, ফ্লোরিডা হচ্ছে আমি দেখে নাও, ফ্লোরিডা হচ্ছে মিয়ামি, মার্ক করেছে দেখা। তারপরে নিচে চলে আসবে, এটা হচ্ছে গালফ অফ মেক্সিকো, এটা হচ্ছে গালফ অফ মেক্সিকো, এটা হচ্ছে লার্জেস্ট গালফ, লার্জেস্ট গালফ, ঠিক আছে, এক প্রকার সমুদ্র আর কি, লার্জেস্ট গালফ হচ্ছে বিশ্বের মধ্যে। ওকে, তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেক্সাস সিটি, এই সিটিটা, সিটি বলছে তোমার স্টেট, টেক্সাস স্টেট। ইউএসএ তে মোট হচ্ছে 50টা রাজ্য রয়েছে, তার মধ্যে টেক্সাস হচ্ছে এখানে অবস্থিত। যেই যে শহরটা হিউস্টন, এইখানে হচ্ছে হাউডি মোদি হয়েছিল, এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি যেটা করলাম টেক্সাসে অবস্থিত, এটা হচ্ছে তোমার হাউডি মোদি হিউস্টনের হয়েছিল। আর এটা হচ্ছে মেক্সিকো, এই গালফ অফ মেক্সিকোর মধ্যে দিয়ে অসংখ্য তোমার ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার টেক্সাস, ফ্লোরিডা এই সমস্ত অঞ্চলগুলোকে হিট করে। তো দুটো মনে রাখবে, যেখানে হচ্ছে আমেরিকার এই দক্ষিণ পোর্শনে যে সাইক্লোন গুলো হয়, একটা হচ্ছে তোমার টাইফুন, না টাইফুন নয় ভাই, হ্যারিকেন, হ্যারিকেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যারিকেন। আরেকটা হচ্ছে তোমার টর্নেডো, সব থেকে শক্তিশালী টর্নেডো। তো টর্নেডো এবং হ্যারিকেন এই দুটো হচ্ছে আমেরিকাকে হিট করে, এগুলো হচ্ছে সাইক্লোন। ওকে, বেশ, পরের প্রশ্ন। নেক্সট হচ্ছে কি বলছে দেখো, আহ এই যে এই পোর্শনটা হচ্ছে ওয়াশিংটন, দেখো ওয়াশিংটন ডিসি আলাদা আর ওয়াশিংটন আলাদা। ওয়াশিংটন হচ্ছে ওদের হচ্ছে, ওয়াশিংটন হচ্ছে ওদের একটা স্টেট ওয়াশিংটন, আর ওয়াশিংটন ডিসি হচ্ছে ক্যাপিটাল। তো ওয়াশিংটনের যে একটা স্টেট নাম হচ্ছে একটা সিয়াটেল বলে একটা জায়গা আছে, সিয়াটেল, এই সিটিটার নাম হচ্ছে সিয়াটেল, ওয়াশিংটনের সিটির নাম হচ্ছে সিয়াটেল। সিয়াটেলে অবস্থিত হচ্ছে হেডকোয়ার্টার কার না, অ্যামাজনের, যে খরিদারি করো অ্যামাজন, সব মিলতা है अमेजन में। तो অ্যামাজনের যে হেডকোয়ার্টার আছে সিয়াটেল অবস্থিত, এইখানে আমেরিকার একদম নর্থ ওয়েস্টে অবস্থিত সিয়াটেলে ওয়াশিংটন। ওকে, আর কে, আর হচ্ছে এই জায়গাতে একটা জায়গা আছে রেডমন্ড বলে, রেডমন্ড, এই রেডমন্ডে অবস্থিত হচ্ছে মাইক্রোসফটের হেডকোয়ার্টার। কি বললাম আমি নাম, মাইক্রোসফট। কোন কালার নেব, কালার চুজ করতে পারছি না, ব্ল্যাক কালার। মাইক্রোসফটের হেডকোয়ার্টার হচ্ছে তোমার এখানে, তাহলে অ্যামাজন সিয়াটেল এবং হচ্ছে মাইক্রোসফট রেডমন্ড, রেডমন্ড মানে হচ্ছে তোমার এই সিয়াটেলই অবস্থিত, ঠিক আছে। নিচে চলে এসো সান ফ্রান্সিসকো, এই যে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। তারপর হচ্ছে এলএ যেটা লস অ্যাঞ্জেলস, এখানেই হচ্ছে তোমার 2028 সালের কি হবে না হচ্ছে তোমার 2028 সালের প্যারিস, মানে 2028 সালের অলিম্পিক হবে, ঠিক আছে। এখানে সান ডিয়েগো দেখে নাও, সান ডিয়েগোর মার্ক হচ্ছে এইখানটাতে, এই পোর্শনটাতে রয়েছে। এই জায়গাটাতে রকি মাউন্টেন এইভাবে করে ঘিরে রয়েছে ইউএসএ কে, এখানে রকি মাউন্টেন রয়েছে। আর রকি মাউন্টেন হাইয়েস্ট যেটা পিক, উচ্চতম সর্বোচ্চ পিক, তার নাম হচ্ছে মাউন্ট এলবার্ট, যেটা আমেরিকার সর্বোচ্চ এবং হচ্ছে মাউন্ট রকি মাউন্টেনের সর্বোচ্চ, ঠিক আছে, মাউন্ট এলবার্ট, ঠিক আছে। আচ্ছা, আর কি মনে রাখবে এখান থেকে, দুটো ভ্যালি মনে রাখবে, এটা লাস ভেগাস, এই যে এই জায়গাটা হচ্ছে তোমার লাস ভেগাস, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শহর। লাস ভেগাস, এটা এটা হচ্ছে সান ফ্রান্সিসকো, লস এঞ্জেলস, সান ডিয়েগো, এগুলো সব ইম্পর্টেন্ট, মনে রেখে দিও। আর কি বলবো জানো, শিকাগো, এই যে এই শহরটা হচ্ছে তোমার শিকাগো, শিকাগোতে হচ্ছে 1893 সাল, 1893 তে কে বিবেকানন্দ এইখানে হচ্ছে ধর্ম সম্মেলন করতে গেছে শিকাগো। শিকাগোকে বলা হয় হচ্ছে বিশ্বের কসাইখানা, বিশ্বের কসাইখানা, প্রচুর পরিমাণে পশু, গবাদি পশু এখানে এই করা হয়, ঠিক আছে। তো বিশ্বের কসাইখানা বলা হয়। আর মনে রাখবে দুটো ভ্যালি, একটা হচ্ছে তোমার সিলিকন ভ্যালি, একটা হচ্ছে তোমার সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি হচ্ছে আইটি হাব, আইটি জন্য ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ভারতবর্ষের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু, তার কারণ বেঙ্গালুরুতে প্রচুর পরিমাণে আইটি কারখানা রয়েছে, এইখানেও রয়েছে। তো এই আমেরিকার ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালির সাথে তুলনা করে বেঙ্গালুরুকে বলা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডেথ ভ্যালি, ডেথ ভ্যালি, ডেথ ভ্যালি হচ্ছে সব থেকে বৃষ্টিপাত কম হয় এখানে, ড্রাইয়েস্ট প্লেস, ঠিক আছে। তো ড্রাইয়েস্ট প্লেস, এখানে মানুষজন বেশি থাকেই না মানে বেশি কি থাকেই না, এখানে পুরোপুরি একদম ফাঁকা এরিয়া, বৃষ্টিপাত একেবারেই হয় না, এই পোর্শনটাতে অবস্থিত হচ্ছে ডেথ ভ্যালি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমেরিকার স্বাধীনতা দিবস মনে রাখবে 4th জুলাই, 1776 সালে ব্রিটেন থেকে স্বাধীন হয়েছে, তাহলে ব্রিটেন থেকে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট চলে যাই আমরা।
পরের প্রশ্ন বলবো 16 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়। আর এইটা জানবার জন্য তোমাদের একটা ম্যাপ দেখাবো, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম নাকি স্পেন। স্পেন একটি স্বাধীন দেশ, সবই স্বাধীন দেশ। এই ম্যাপটা দেখো ভালো করে, দেখো এটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের এখানে পুরো আইল্যান্ডের মধ্যে তিনখানা বড় বড় আইল্যান্ড রয়েছে, তিনটে আইল্যান্ডের মধ্যে এক নম্বর হচ্ছে ইংল্যান্ড, যার ক্যাপিটাল হচ্ছে লন্ডন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ওয়েলস, একটা 3 নম্বর আইল্যান্ড, 2 নম্বর আইল্যান্ড। 3 নম্বর হচ্ছে স্কটল্যান্ড, 3 নম্বর হচ্ছে স্কটল্যান্ড। তো এই পুরো তিনটেকে নিয়ে অবস্থিত। দেখো এটা হচ্ছে ইংল্যান্ড। যখন ইংল্যান্ডের সাথে ওয়েলস এন্ড স্কটল্যান্ড যুক্ত হয়ে যাবে তখন তাকে আমরা বলবো কি, তখন তাকে বলবো আমরা গ্রেট ব্রিটেন, তখন বলবো কি গ্রেট ব্রিটেন। তাহলে তিনটে নিয়ে ইংল্যান্ড একটা দেশ, ইংল্যান্ডের সাথে যখন স্কটল্যান্ড এবং ওয়েলস যুক্ত হবে তখন বলবো আমরা গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনকে ছোট করে আমরা ব্রিটেন বলি, ঠিক আছে। এবার যদি এটা হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের এই পোর্শনটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, যখন এই তিনটের সাথে নর্দার্ন আয়ারল্যান্ড ফোর্থ হিসেবে যুক্ত হয়ে যাবে তখন পুরো চারটে যে এরিয়া হয়ে গেল, চারটে আইল্যান্ড হলো, তাকে বলবো হচ্ছে ইউকে। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। তাহলে ইংল্যান্ড, ব্রিটেন, গ্রেট ব্রিটেন এবং হচ্ছে ইউনাইটেড কিংডম। তো এইগুলো হচ্ছে তার পার্থক্য। আর এইখানে রয়েছে আয়ারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, যার ক্যাপিটাল হচ্ছে ডাবলিন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আয়ারল্যান্ড হচ্ছে একটা স্বাধীন একটা দেশ, ঠিক আছে। আর ব্রিটেনের মধ্যে আসে হচ্ছে চারটে দেশ, তার মানে বোঝা যাচ্ছে স্পষ্ট করে যে স্কটল্যান্ড একটি ফ্রি কান্ট্রি নয়, তার কারণ স্কটল্যান্ড কিন্তু তোমার ব্রিটেনের আন্ডারেই আসে। তাহলে আনসার হবে অপশন নাম্বার বি, স্কটল্যান্ড। বি হচ্ছে স্কটল্যান্ড, ঠিক আছে। আচ্ছা বেশ। বেলজিয়ামকে বলা হয় কি, বলা হয় বেলজিয়ামকে, বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ব্যাটেল ফিল্ড অফ ইউরোপ, ব্যাটেল ফিল্ড অফ ইউরোপ বলা হয়। আর কি বলা হয়, ককপিট অফ ইউরোপ, ককপিট অফ ইউরোপ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ড অফ কেক বলা হয়, ল্যান্ড অফ কেক কাকে বলা হয় না, স্কটল্যান্ডকে বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 17 নম্বর বলছে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের বর্তমান সভাপতি কে। এটা আইএমএফ এর কথা বলছে। আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেই সময় এখনো আছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। আর হচ্ছে ডব্লিউবি মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে তোমার অজয় বাঙ্গা, তিনি হচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকে রয়েছে। দুটোর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে, আমি বলে দিয়েছি ম্যাপের মধ্যে যাতে একদম অসুবিধা না হয় তোমাদের বুঝতে। লিওনেল মেসি কোন দেশের নাগরিক, এর থেকে সোজা প্রশ্ন আর কি হতে পারে আমি জানি না। এটা হচ্ছে তিনি আর্জেন্টিনার ক্যাপিটাল হচ্ছে বুয়েনাস এরিস, ঠিক আছে, বুয়েনাস এরিস। আর এর কারেন্সি হচ্ছে তোমার পেসো, আর্জেন্টিনার কারেন্সি হচ্ছে বা মুদ্রা হচ্ছে পেসো, মনে রাখবে। পরের প্রশ্ন বলছে ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়। ফিজি, দেখো কেন আমি মার্ক করেছিলাম ইয়েতে, ইউএসএ তে যখন আমি জায়গাগুলো দেখাচ্ছিলাম, কেন দেখাচ্ছিলাম, এই কারণে দেখাচ্ছিলাম। তার কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন আসে ফিজি রাষ্ট্র কোথায়, তাহলে যদি আমরা ম্যাপ না জানি, ওয়ার্ল্ড ম্যাপ যদি না জানি, তাহলে এই ধরনের আনসার করতে পারবো না। বলছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, উত্তর আটলান্টিকে নাকি উত্তর আফ্রিকাতে নাকি দক্ষিণ আফ্রিকাতে, বলো ফিজি কোথায় অবস্থিত, তোমার কি মনে হচ্ছে। ম্যাপ দেখবো, দেখো ভালো করে ম্যাপটাকে দেখো। ইন্ডিয়া খুঁজে পেয়েছো, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া। ইন্ডিয়ার আমরা যদি দক্ষিণ পূর্ব দিকে আসি তাহলে একটা দেশ পাবো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এই যে অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছ, এইখানে একটা ছোট্ট করে একটা দেশ রয়েছে যে মার্ক করে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি গোল করে রাখলাম, এইটা হচ্ছে ফিজি। আমি বড় ম্যাপেও দেখাবো একটু পরে, এটা হচ্ছে ফিজি। এবার দেখো তো এখানে কি বলা রয়েছে, এটা কি রয়েছে, নর্থ প্যাসিফিক মানে হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। তাহলে এটা এশিয়ার দক্ষিণ দিকে অবস্থিত, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাহলে ফিজির আনসার কি হবে, উত্তর আটলান্টিক, একেবারেই কাটা হয়ে যাবে। উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এগুলো একটাও নয়। আনসার ইজ অপশন নাম্বার এ, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি অবস্থিত। এখানে অসংখ্য ছোট 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 আইল্যান্ড রয়েছে, তার মধ্যে এই যে ফিজি দেশটা হচ্ছে এইটুকুনি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিজি দেশ, যেটা প্রশান্ত মহাসাগরে পড়ে। আর যার ক্যাপিটাল হচ্ছে সুবা, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি লিখে দিচ্ছি, সুবা হচ্ছে ফিজির ক্যাপিটাল। খুবই ছোট্ট একটি দেশ, সুন্দর দেশ, খুবই আইল্যান্ডে পরিপূর্ণ। আইল্যান্ড বলছে তোমার বিচে পরিপূর্ণ, সামুদ্রিক সৌন্দর্যের জন্য এখানে প্রচুর টুরিস্ট যায়, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন 20 নাম্বার বলছে 20 নাম্বার, যে দেশ থেকে S70 এস 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 আরে কি বলে, S400 মাঝে মাঝে হয় এরকম,
ব্ল্যাঙ্ক হয়ে যায় পুরো ব্রেন। যাই হোক, S-400 বা হচ্ছে S-400 এই ক্ষেপণাস্ত্রটা কেনা হচ্ছে কোন দেশ থেকে, কেনা হচ্ছে কি কিনে ফেলেছে সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স বলেও দিয়েছে তোমাদের। উত্তর হবে অপশন নাম্বার সি, রাশিয়া থেকে আমরা কিনেছি। ঠিক আছে। আচ্ছা, 21 নম্বর বলছে 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সম্মান লাভ করেছে, দরকার নেই কারণ সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এইটা শুধু মনে রাখবে, ব্যাডমিন্টন খেলোয়াড় একজন গুরুত্বপূর্ণ, নাম হচ্ছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু, ঠিক আছে। পুসারলা ভেঙ্কাটা সিন্ধু, তিনি হচ্ছেন ব্যাডমিন্টন প্লেয়ার ইম্পর্টেন্ট। আরেকজন হচ্ছে সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল, অনেকে আছে, তার মধ্যে দুজন হচ্ছে এই ব্যক্তি। পিভি সিন্ধু থেকে একটা জিনিস মনে রাখবে, তিনি 2016 এবং 2020 পরপর দুটো অলিম্পিকে মেডেল পেয়েছেন, দুটো অলিম্পিকে মেডেল পেয়েছেন। এরকম ব্যক্তি ভারতবর্ষে 3 জন রয়েছে যিনি পরপর দুটো অলিম্পিকে মেডেল পেয়েছেন। প্রথম পেয়েছিলেন হচ্ছে সুশীল কুমার 8 আর 12-তে, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন পিভি সিন্ধু 16-তে আর 20-তে। 3 নম্বর ব্যক্তি হয়েছেন 20-তে এবং 24-এ। কে বলতো? ইনি হচ্ছেন জ্যাভলিন থ্রো করে কে? নীরজ চোপড়া। তো নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রো করে গোল্ড এবং সিলভার, গোল্ড এবং সিলভার। 20-তে হচ্ছে গোল্ড আর 24 হচ্ছে সিলভার পেয়েছিল, ঠিক আছে। সাইনা নেহওয়ালের একটা বই মনে রাখবে, বুকস, তার খুব ইম্পর্টেন্ট একটি বই, সাইনা নেহওয়ালের বই মনে রাখবে। বইটার নাম হচ্ছে প্লেইং টু উইন, ঠিক আছে, প্লেইং টু উইন। তার যে এই যে প্লেইং টু উইন সাইনা নেহওয়ালের বই, সাইনা নেহওয়ালের একটি মুভিও বেরিয়েছিল হলিউডে, তার সাইনা নেহওয়ালের নাম চরিত্রে কে অভিনয় করেছিল? যদি আসে তাহলে লিখবে, আরে নাম তো ভুলে গেলাম, হিরোইনটার নাম কি? পরিণীতি চোপড়া, পরিণীতি চোপড়া, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি, সেই সময়ও ম্যাক্রো ছিল, এখনো ম্যাক্রনই রয়েছে। ফরাসি দেশের মানে হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতির কথা জিজ্ঞাসা করছে, ম্যাক্রো, ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট বলছে 23 নম্বর বলছে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতায় যে শহর হয়েছিল, প্রথম এশিয়ান গেমসটা কোথায় হয়েছিল? তো এই ধরনের প্রশ্ন আসছে, তো সেই জন্যই আমি এই ধরনের ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে না আটকায়। উত্তর বলবো কি, জাকার্তা, নয়াদিল্লি নাকি হচ্ছে কলম্বো? অপশন নাম্বার বি, নয়াদিল্লি। 1951 সাল, ঠিক আছে। 1951 সালে ফার্স্ট এডিশন হয়েছিল এশিয়ান গেমসের, যেটা দিল্লিতে শুরু হয়েছিল। এশিয়ান গেমস মোট ভারতবর্ষ দুবার হোস্ট করেছে, একটা 51-তে, একটা হচ্ছে তোমার 82-তে, ঠিক আছে। আচ্ছা, এই দুবার মনে রেখে দিও। আর কমনওয়েলথ হোস্ট করেছিলাম আমরা 2010 সালে, 2010 সালে কমনওয়েলথ হোস্ট করেছিলাম, দিল্লিতেই হয়েছিল, ঠিক আছে। এই প্রথমবারের কথা জিজ্ঞাসা করছে। আর কমনওয়েলথ গেম প্রথম শুরু হয়েছিল 1930-এ, কোথায় না, হ্যামিল্টনে, হ্যামিল্টন। কেন? এটা কোথায়? এটা কানাডাতে, কানাডাতে হ্যামিল্টন। এটা প্রথম কমনওয়েলথের কথা বলছে, ঠিক আছে। আর কমনওয়েলথ ডে কবে পালন করা হয়? 24শে মে। কমনওয়েলথ ডে 24শে মে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশন এই পরীক্ষার দৃষ্টিভঙ্গির দিক থেকে, ঠিক আছে। নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছে? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 11ই আগস্ট, ঠিক আছে। 11ই আগস্ট 1908-এ, 1908 সালে, 1908 সালে 11ই আগস্ট। কোথায় না, মুজাফফরপুর, কোথায় না, বিহারে, ঠিক আছে। বিহারে অবস্থিত এই মুজাফফরপুর অবস্থিত, যেখানে 1908 সালে 11ই আগস্টে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক আছে। ক্ষুদিরাম বসুর সাথে আরেকজন ছিলেন প্রফুল্ল চাকি, মনে রাখবেন, ঠিক আছে। তিনি তাকে ফাঁসি দেয়নি, তিনি হচ্ছে নিজের গুলিতে নিজেকে আত্মঘাতী হয়েছিল। বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? জিজ্ঞাসা করেছে, নয়। চণ্ডীগড়, অবভিয়াসলি। চণ্ডীগড়ের যে স্থপতির নাম হচ্ছে লেকর বুসিয়ের, যে চণ্ডীগড়ের স্থপতির নাম লেকর বুসিয়ের। আর এখানে রক গার্ডেন দেখা যায়, রক গার্ডেন কে বানিয়েছে? নেকচাঁদ, নেকচাঁদ নামে একজন ব্যক্তি, তিনি রক গার্ডেন বানিয়েছেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিউজে আছে, তার কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, নামটা পরিবর্তন হচ্ছে বিজয়পুরম নামে, ঠিক আছে। তো ভীষণ নিউজে রয়েছে, মনে রেখে দেবে, বিজয়পুরম, আন্দামান নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। পৌডুচেরি হচ্ছে তোমার তামিলনাড়ুর ওই পোর্শনে, চেন্নাইয়ের কাছে পড়ে, এটাও একটা তোমার কেন্দ্রশাসিত অঞ্চল। অপশন নাম্বার ডি, ত্রিপুরা হচ্ছে তোমার একটি ফুল ফ্লেজেড একটা স্টেট, যার ক্যাপিটাল হচ্ছে আগরতলা।
আগরতলা। আর এটি 21শে জুন, জুন তো, জুন নয় জানুয়ারি, 21শে জানুয়ারি 1972 সালে তিনটে স্টেটকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে ত্রিপুরা, 2 নম্বর হচ্ছে মেঘালয়া, 3 নম্বর মনে রাখবে মণিপুর, মানে মণিপুর। ঠিক আছে, এই তিনটে হচ্ছে একটি অ্যাক্টের মাধ্যমে করা হয়, নাম হচ্ছে নর্থ ইস্ট রিকগনাইজেশন অ্যাক্ট 1971। এই অ্যাক্ট অনুযায়ী এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে স্টেটের মর্যাদা দেওয়া হয়েছিল। সময়টা ছিল 21শে জানুয়ারি 1972। তাই এই তিনটে স্টেটের স্টেটহুড ডে হচ্ছে 21শে জানুয়ারি। ঠিক আছে, 21শে জানুয়ারি। পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে? 1957 সালে হয়েছিল 23শে জুন। ঠিক আছে, 1758 সাল কিছুই হয়নি। 1857 সালে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। 1857 সালে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল, শেষ হয়েছিল 1858-তে। বক্সারের যুদ্ধ মনে রাখবে, সেটা হচ্ছিল 1764-এ, 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। ঠিক আছে, আচ্ছা। আর চীনেও বক্সারের যুদ্ধ হয়েছিল, সেটা ছিল 1900 সালে চীনের বক্সারের যুদ্ধ। এটা চীনের বক্সারের যুদ্ধ, মনে থাকবে। পরের প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনের তোমার কি বলে মানবাধিকার, হিউম্যান রাইটস যে তোমার দেখাশোনা করে, সেটাকে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভায় নেই, ওয়াশিংটন, প্যারিস, লন্ডনে রয়েছে। অপশন নাম্বার ডি, লন্ডনে রয়েছে। ঠিক আছে, আচ্ছা। লন্ডনে আরেকটা রয়েছে কি, মেরিটাইম সামথিং এমনটা কিছু রয়েছে, মেরিটাইম ডে। যাই হোক, এটা দেখে নিও, একটুখানি গুগল করে নিও। মেরিটাইম মনে পড়ছে আমার। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক স্তরের মানবাধিকার সম্পর্কে কাজবাজ করে, তাদের হেডকোয়ার্টার লন্ডনে রয়েছে। ঠিক আছে, আচ্ছা। প্যারিসের হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার, ইউনেস্কো। ওয়াশিংটনে রয়েছে আইএমএফ এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। জেনেভাতে না জানি কত কিছু রয়েছে, হু রয়েছে, ডব্লিউটিও রয়েছে, তারপরে আইএলও রয়েছে, আইএলও রয়েছে। ঠিক আছে, আরো কিছু রয়েছে এই জেনেভাতে, আপাতত কটাই মনে পড়ছে। পরের প্রশ্ন হচ্ছে 28 নম্বর, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান আমরা প্রত্যেকে জানি নেপালের কপিলাবস্তুতে। নেপালের কপিলাবস্তু, কিন্তু তার সাথে লুম্বিনীও যুক্ত। আনসার কপিলাবস্তু হবে না লুম্বিনী হবে, এবার কনফিউশন ব্যাপার। দেখো, অপশন এ বলছে কপিলাবস্তু, সারনাথ, লুম্বিনী, বোধগয়া নাকি লুম্বিনী। আনসার ইজ অপশন নাম্বার ডি। যদি লুম্বিনী আনসারে থাকে তাহলে লুম্বিনী হবে, তার কারণ কপিলাবস্তুর লুম্বিনী, তাহলে লুম্বিনী এক্সাক্ট যদি প্লেস বলে, এক্সাক্ট প্লেসটা হচ্ছে তোমার লুম্বিনী। ঠিক আছে, কপিলাবস্তু তাহলে কপিলাবস্তুতেই জন্মগ্রহণ করেছিল, কিন্তু নেপালে জন্মগ্রহণ করেছিল, জায়গাটা ছিল হচ্ছে লুম্বিনী। ঠিক আছে, বোধগয়াতে কি লাভ করে? বোধগয়াতে বোধি লাভ করে। বোধি লাভ করে কোথায় আছে? এটা বিহারে। ঠিক আছে, সারনাথে ধর্মচক্র পরিবর্তন। ঠিক আছে, মনে আছে যে প্রথম হচ্ছে তিনি এই ধর্মচক্র পরিবর্তন, মানে প্রথম যে শিষ্যদের দীক্ষা দিয়েছিলেন, সেটা সারনাথে। সারনাথ হচ্ছে সারনাথ কোথায়? বারাণসীতে। সারনাথ বারাণসীতে, মানে ইউপিতে অবস্থিত। ঠিক আছে, এখানে রয়েছে তার 4টে যে কাহিনী। দেখো, বলেছে কি লুম্বিনীতে, আমি বললাম একটুখানি আগে যে যার জন্ম হয়েছিল কপিলাবস্তুর লুম্বিনীতে। ঠিক আছে, পূর্ণিমা ছিল। জ্ঞানার্জন মানে হচ্ছে তোমার বোধি লাভ করেছিল, সেটা বোধগয়া। বোধগয়া কোথায়? 40 দিন ধ্যান করেছিল বোধগয়াতে, সেটা হচ্ছে কোথায় রয়েছে? বিহারে রয়েছে, বলে দিয়েছি, পিপল গাছের নিচে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, পিপল গাছের নিচে। তারপর হচ্ছে প্রথম উপদেশ, মানে প্রথম ধর্ম তিনি মানে দীক্ষা দিয়েছিলেন, প্রথম দীক্ষা দিয়েছিলেন হচ্ছে কোথায়? সারনাথে। সারনাথ কোথায়? না ইউপিতে, বারাণসীর কাছে। ঠিক আছে, আমি গেছিলাম, খুব দারুণ জায়গা আর কি। ঠিক আছে, আর মৃত্যু হয়েছিল তার 80 বছর বয়সে, সেটা হচ্ছিল কুশীনগরে, এইটাও বিহারে। জন্ম নেপালে, বোধিলাভ বিহারে। তারপরে তোমার ধর্ম
মানে দিয়েছিলেন, প্রথম দীক্ষা দিয়েছিলেন, ধর্মচক্র পরিবর্তন করেছিলেন হচ্ছে উত্তরপ্রদেশে, আর মৃত্যু হয়েছিল তার কুশীনগরে। কুশীনগরে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিদ্যাসাগরের, আচ্ছা এটা তুমি যদি না দেখো আমি দেখে ফেলে, এটা একটু দেখে নাও, যাও নাও, স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। পরের প্রশ্ন বলবো, পরের প্রশ্ন বলছে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হলো কোথায় অবস্থিত? না যদি বলতে পারো না তাহলে কি বলবো, আর লজ্জা লজ্জা। বিদ্যাসাগরের জন্মভূমি হুগলি জেলা, নদিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা নাকি হাওড়া জেলাতে? কোথায় অবস্থিত? অপশন নাম্বার হুগলি দেখো হবে না, নদিয়া হবে না, অপশন নাম্বার মেদিনীপুরের ছেলে ছিলেন অবস্থিত, অপশন নাম্বার সি আনসার হচ্ছে বিদ্যাসাগর, ঠিক আছে, জন্মভূমি। চলো পরের প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে 2019 সালে 2019 সালে সাংবাদিকতায় র্যামন ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছে? সেটা র্যামন ম্যাগসেসে অপশন নাম্বার বি ইনি পেয়েছিলেন, রবিশ কুমার পেয়েছিলেন, সেই সময় কন্ট্রোভার্সি ছিল। এই যে র্যামন ম্যাগসেসের ছবিটা, এটা হচ্ছে এইরকম, পুরস্কারটা এরকম। এখান থেকে কিছু স্ট্র্যাটেজিকে বের করবো যেগুলো আমাদের যে কোনো পরীক্ষা, ক্লাসিক বলে না, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম ভারতীয় যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে, প্রথম ব্যক্তি যিনি তার নাম হচ্ছে আচার্য বিনোবা ভাবে, বিনোবা ভাবে। ইনি হচ্ছেন ভুদান মুভমেন্টের সাথে জড়িত, তেলেঙ্গানাতে ভুদান মুভমেন্ট করেছিলেন, ঠিক আছে। ভুদান মুভমেন্ট আচরা বিনোবা ভাবে, তাকে হচ্ছে প্রথম র্যামন ম্যাগসেসে দেওয়া ছিল। আর প্রথম যদি মহিলা বলো, প্রথম মহিলা ভারতীয় প্রথম মহিলা, তার নাম হচ্ছে কি নাম, তার নাম, প্রথম আইপিএস ছিলেন তিনি কিরণ বেদী, কিরণ বেদী, তিনি হচ্ছেন প্রথম ফিমেল ইন্ডিয়ান র্যামন ম্যাগসেসে নিয়েছে। এবার দেয় কে? এটা দেয় হচ্ছে ফিলিপাইন্স গভর্নমেন্ট। ফিলিপাইন্স গভর্নমেন্টের রাষ্ট্রপতির নাম অনুযায়ী এটা তোমার, এই যে র্যামন ম্যাগসেসে তিনি ছিলেন হচ্ছে ফিলিপাইন্স গভর্নমেন্টের, ফিলিপাইন্সের রাষ্ট্রপতি, তার নাম অনুসারেই এটা দেয়া হচ্ছে। ফিলিপাইন্স কি বললাম, ফিলিপাইন্স গভর্নমেন্ট দেয়, ঠিক আছে। আর এই ফিলিপাইন্স গভর্নমেন্ট দেয়া হচ্ছে র্যামন ম্যাগসেসে, সেই জন্য এটাকে বলা হয় এশিয়ান নোবেল, এশিয়ার নোবেল বলা হয়। পরের প্রশ্ন বলবো, বলছে দ্য থার্ড পিলার বইটির লেখক কে? দ্য থার্ড পিলার বইটির লেখক কে? উত্তর অমর্ত্য সেন, পদ্মা দেশাই, রঘুরাম রাজন, নাকি হচ্ছে জগদীশ ভগবত? দেখো উত্তর পেয়েই গেছো, রঘুরাম রাজন, অপশন নাম্বার সি। রঘুরাম রাজন হচ্ছেন কে ছিলেন? তিনি হচ্ছেন ফর্মার গভর্নর অফ আরবিআই, ঠিক আছে। আমাদের কি বলে তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর ছিলেন হচ্ছে রঘুরাম রাজন। তার আরো কিছু বই ইম্পর্টেন্ট, একদম ব্রেকিং তো বোল্ড, এটা একদম লেটেস্ট বেরিয়েছে 2023-এ, 2023-এর বই এটা, ব্রেকিং দ্য মোল্ড, ঠিক আছে। থার্ড পিলার যেটা এইটা, এই যে এটা থার্ড পিলার, স্টার লাগাবে। আই ডু হোয়াট আই ডু, এটা আর একটা হচ্ছে ফল্ট লাইন, স্টার লাগাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফল্ট লাইন, ঠিক আছে। ফল্ট লাইন, এই চারটে বইয়ের মধ্যে তিনটে মনে রাখতেই হবে। এটি হচ্ছে রঘুরাম রাজনের লেখা বই, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন বলছে যে আচ্ছা সার্কের সদস্য নয় কে? এর মধ্যে সার্কের সদস্য নয় কে? প্রথমত সার্ক সম্পর্কে জানি আমরা, এই যে ম্যাপটা দেখা আছে এটা দেখো, সার্কের পুরো নাম হচ্ছে SAARC, সার্কের পুরো নাম সাউথ এশিয়ান, প্রথম এটা দিয়ে হচ্ছে এশিয়ান, সাউথ এশিয়ান মানে দক্ষিণ এশীয় অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে সার্কের পুরো নাম। তৈরি হচ্ছিল 1985 সালকেই তৈরি করেছিলেন রাজীব গান্ধী, তৈরি করেছিলেন। কোথায় তৈরি করেছিলেন? ঢাকাতে তৈরি করেছিলেন, ঠিক আছে। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে, কাঠমান্ডুতে তৈরি হেডকোয়ার্টার, ঠিক আছে, কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু। এবার সাউথ এশিয়ায় কোন কোন দেশ রয়েছে দেখো, ভারতবর্ষ এবং তার আশেপাশের দেশগুলোই হচ্ছে তোমার দক্ষিণ ভারতীয় দেশ বলা হয়, ঠিক আছে। 1 নম্বর ইন্ডিয়া, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর হচ্ছে আফগানিস্তান, তারপরে দুটো নেপাল ভুটান, এমন হচ্ছে 4 5 ভুটান, 6 নম্বর হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে তোমার 7 নম্বর হচ্ছে তোমার কি বলবো শ্রীলঙ্কা। তাহলে ভারতবর্ষ এবং তার আশেপাশে ভারতের ম্যাপের সাথে যারা যারা ফ্রি চলে আসে যে সমস্ত দেশগুলো, সেই দেশগুলো হচ্ছে সার্কের তোমার মেম্বার। তাহলে 9 কে? 9 দেখো বাংলাদেশ অবশ্যই, মায়ানমার নয়, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। মায়ানমারকে কিন্তু সার্কের আন্ডারে রাখা হয়নি, 1925 সালে তৈরি হয়েছিল এটা। নেক্সট কোশ্চেন বলছে নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশের সীমান্ত রেখা অতিক্রম করে না? ভারত বাংলাদেশের সীমান্ত রেখা অতিক্রম করে না মানে বাংলাদেশে প্রবেশ করেই না। আনসার বলছে, অপশন বলছে গঙ্গা, তিস্তা, আত্রেই নাকি দামোদর। গঙ্গা নদী মালদা মুর্শিদাবাদের কাছে ফারাক্কা হয়ে
চলে যায় বাংলাদেশের নাম হয়ে যায় পদ্মা, আনসার এটা হবে না। তিস্তা নদী যমুনা বাংলাদেশে গিয়ে যমুনাতে মিশেছে, মানে ব্রহ্মপুত্রে মিশেছে, তাহলে তিস্তাও নেই। আত্রেই হচ্ছে তোমার, আত্রেই তীরে হচ্ছে রায়গঞ্জ, বালুরঘাট অবস্থিত, বালুরঘাট, বালুরঘাট, বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের হেডকোয়ার্টার, ঠিক আছে। আমাদের যেমন হচ্ছে নদী, আমি নদিয়াতে থাকি, নদিয়ার হেডকোয়ার্টার হচ্ছে কৃষ্ণনগর, যেটা হচ্ছে জলঙ্গির তীরে অবস্থিত, আর দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের হচ্ছে তোমার বালুরঘাট, যেটা আত্রাই নদীর তীরে অবস্থিত, যেটা চলে গেছে ইয়েতে বাংলাদেশে চলে গেছে। তাহলে আনসার ইজ অপশন নাম্বার ডি, আমরা জানতাম। দামোদর হচ্ছে কোথায় মিশেছে না গঙ্গা মানে হুগলি নদীতে মিশেছে, হুগলিতে, হুগলি, হুগলি রিভারে মিশেছে, কোথায় মিশেছে হাওড়া ডিস্ট্রিক্টে, হাওড়া ডিস্ট্রিক্টে মিশেছে হুগলিতে গিয়ে। আর দামোদরের উৎপত্তির জায়গাটা খুব ইন্টারেস্টিং, মনে রাখবে, খামারপোত বলে, খামারপোত, ঠিক আছে। এই খামারপোত বলে একটি জায়গা রয়েছে, সেইটা ঝাড়খণ্ড থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে, ঝাড়খণ্ড থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হয়েছে, দেখে নিয়েছো নিশ্চয়ই, বোঝাই গেছে যে কার পরে হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প হয়েছিল বারাক ওবামার পরবর্তীতে, বারাক ওবামার দুটো টার্ম কমপ্লিট হয়ে গেছিল, এমনিও তিনি আর হতে পারতেন না, কিন্তু তার পরিবর্তে সেই সময় তার দলটা আলাদা ছিল, তো কি হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বারাক ওবামার কি তিনটে বই খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর মনে রাখবে ড্রিম ফ্রম মাই ফাদার, ড্রিম ফ্রম মাই ফাদার, কিভাবে মনে রাখবে, ট্রিক বলছি, দেখো তিনি আমেরিকার ইউএসএ, বিশ্বের শক্তিশালী দেশ ইউএস এর প্রেসিডেন্ট হয়েছিলেন, তো এটা একটা ড্রিম, তার বাবার ড্রিম ছিল যে আমেরিকার প্রেসিডেন্ট হবে, ঠিক আছে। তো এক মনে রাখবে বারাক ওবামা। 2 নম্বর অডাসিটি অফ হোপ, হোপ কি, এটাই তো একদিন প্রেসিডেন্ট হব, এটাই হোপ করেছিল তার বাবা, তার পিতা, তো অডাসিটি অফ হোপ। আর একটা হচ্ছে প্রমিসড ল্যান্ড, তিনি ইউএসএ কে প্রমিসড করেছিলেন যে বিশ্বে, দেখো ইউএসএ হচ্ছে কি, ইউএসএ হচ্ছে শক্তিশালী দেশ, তো বিশ্বে শান্তি রক্ষার জন্য দায়িত্ব নিতে হবে ইউএসএ কে। দেখো বিশ্বে যত এখন বর্তমানে ম্যাক্সিমাম যেখানে যেখানে গোলা বারুদ চলে না, তার পেছনে ইনডাইরেক্টলি ইউএসএরই হাত থাকে, ঠিক আছে। এই যে একটা দেশের সরকার পরিবর্তনে নতুন সরকার চলে আসে, আফ্রিকান কান্ট্রিজ গুলোতে যে হচ্ছে, মিডল ইস্টের দেশগুলোতে হচ্ছে, এর পেছনে ইউএসএই থাকে। তো যাই হোক, ইউএসএ হচ্ছে বিশ্বে শান্তি রক্ষা করতে পারে চাইলে, তো সেই জন্য বলা হয় প্রমিসড ল্যান্ড, যে বিশ্বে শান্তি আনবো। তো তিনটে কি বললাম, ড্রিম ফ্রম মাই ফাদার, আমেরিকার রাষ্ট্রপতি হবে তাই তার বাবা স্বপ্ন দেখেছিল, হোপ এটাই ছিল আমেরিকার রাষ্ট্রপতি হবে, অডাসিটি অফ হোপ, এবং হচ্ছে কি প্রমিসড ল্যান্ড। ওকে, বেশ। পরের প্রশ্ন বলছে 35 নম্বর, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলিতে সার্স রয়েছে, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্স রয়েছে। এই কোশ্চেনটা ঠিক আমি না বুঝতে পারছি না কি বলতে চাইছে। আচ্ছা, তোমরা যদি, তোমাদের জন্য ছেড়ে দিলাম এই কোশ্চেনটা, আমি বুঝতে পারছি না, আমাকে বোঝাবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলতে চাইছে এবং আনসার কি হবে। কমেন্ট বক্সে যদি জানাও তাহলে অনেক অনেক হেল্প হয়, আমার হেল্প হয়, ঠিক আছে। তো একটু জানিয়ে দিও, ঠিক আছে, তোমাদের দায়িত্বে রাখলাম কোশ্চেনটা। পরের প্রশ্ন বলছে যে বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত, সেই সময় হয়েছিল না বালাকোট জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, পাকিস্তানের, ভারতের উত্তর পূর্বে, এটা তো নেই, উত্তর পূর্বে নয়, পাকিস্তানের উত্তর পশ্চিম, অপশন নাম্বার বি কারেক্ট, যেখানে হচ্ছে তোমার আমাদের পাকিস্তানি জঙ্গি ঢুকে ভারতবর্ষের কিছু সেনাবাহিনীকে মেরে দিয়েছিল, ঠিক আছে, সেনাকে। তো উত্তর হবে অপশন নাম্বার বি। বলছে জয়দেব মুখার্জি কোন খেলার সাথে ভারতীয় দলে খেলেছেন, কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন তিনি, টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট নাকি ফুটবল। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার সি, ক্রিকেট। দেখবে ই করে তোমার কি বলে, খেলা টেলার সময় না কমেন্ট্রি করে, কমেন্ট্রি করতে আসে জয়দেব, ঠিক আছে। তো বাঙালি, তিনি হচ্ছেন ক্রিকেট খেলেছিলেন। 38 নম্বর বলছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কারা, ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত রক্ষা বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ নাকি হচ্ছে ইন্দো তিবেট বর্ডার পুলিশ। এইটা বোঝার জন্য খুব ইন্টারেস্টিং একটা ম্যাপ দেখাবো তোমাদের, ভালো করে বুঝতে পারবে। এখানে বলেছে ভারত বাংলাদেশের বর্ডারে কারা সীমানায় প্রহরী দেয়, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে কোথায় আছে, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী নয়, সীমান্ত রক্ষা বাহিনী, অপশন নাম্বার বি, সীমান্ত রক্ষা বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, ঠিক আছে। বিএসএফ কোথায় থাকে, বিএসএফ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ এন্ড হচ্ছে পাকিস্তান বর্ডারে থাকে, পাকিস্তান বর্ডারে হচ্ছে তোমার বিএসএফ থাকে, মনে থাকবে। আচ্ছা, বেশ। তারপরে
চলো এই ম্যাপটা দেখো, ভালো করে দেখো। এটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। ভারতবর্ষে এমন একটি দেশ যেটা হচ্ছে তোমার একদম মিডিল দিয়ে হচ্ছে তোমার কর্কটক্রান্তি রেখা পাস করেছে। এই কর্কটক্রান্তি রেখার উত্তর দিকটা হচ্ছে ল্যান্ড বর্ডার, ঠিক আছে, আর দক্ষিণ দিকটা হচ্ছে তোমার কোস্ট লাইন, ঠিক আছে। ভারতবর্ষের মোট কোস্ট লাইন হচ্ছে 7,517 কিলোমিটার, 7,517 কিলোমিটার দীর্ঘ কোস্ট লাইন হচ্ছে, বিশাল বড় কোস্ট লাইন রয়েছে, দেখেছো। একদম গুজরাট থেকে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলের এই পোর্শনটাতে টোটাল হচ্ছে 9টা স্টেট রয়েছে, 9টা স্টেট রয়েছে তোমার এই কোস্ট লাইনের মধ্যে, 7,517 কিলোমিটার। আর উত্তর দিকে রয়েছে হচ্ছে তোমার দীর্ঘ, এখান থেকে শুরু হয়, পুরো ঘুরে এসে পুরো এত পর্যন্ত ত্রিপুরা, এখান থেকে ঘুরে এসে পশ্চিমবঙ্গের এত পর্যন্ত, এইটা হচ্ছে তোমার ভারতবর্ষের ল্যান্ড বর্ডার। টোটাল লেন্থ হচ্ছে 15,000 কিলোমিটার, 15,000 সামথিং, ঠিক আছে, 15,000 কিছু, 15,000 কিলোমিটার হচ্ছে, 15,015 সামথিং, 15,000 কিলোমিটার হচ্ছে তোমার। তার মধ্যে সব থেকে দীর্ঘতম বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে 4,096 কিলোমিটার, 4,096 কিলোমিটার, যে লেখাও আছে দেখতে পাচ্ছ। তো এই বর্ডার গুলো আমরা পশ্চিমে হচ্ছে ইন্ডো পাকিস্তান বর্ডার, তারপরে আফগানিস্তানের সাথে, যদিও আমাদের ডাইরেক্ট এখন কোনো নেই, তার কারণ পাক অকুপাইড কাশ্মীর রয়েছে এই পোর্শনটাতে, পাক অকুপাইড কাশ্মীর রয়েছে, আফগানিস্তানের ডাইরেক্টলি নেই, কিন্তু আমরা তো ধরি 106 কিলোমিটার মতন পরে। চায়নার সাথে এই পোর্শনটাতে কিছুটা, আর এই অরুণাচলের পোর্শনে কিছুটা, আর হচ্ছে তোমার সিকিমের এইটুকুনিতে পড়ে, ঠিক আছে। তো এখানে মোট হচ্ছে তোমার 3,488 কিলোমিটার। সবটা না মনে রাখো, কিন্তু শুধু বাংলাদেশটা মনে রাখো, এটা সবচেয়ে দীর্ঘতম। নেপালের সাথে মায়ানমারের সাথে 1,643 কিলোমিটার। এটা মনে রেখে দিও নেপালের সাথে কোন কোন স্টেট রয়েছে। আমি বলছি, প্রথম স্টেট হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ, তারপরে রয়েছে হচ্ছে তোমার নাগাল্যান্ড, তারপরে হচ্ছে তোমার মণিপুর, মিজোরাম, দেন হচ্ছে, না এই কটাই মিজোরাম পর্যন্ত, 4টে, 1 2 3 4, ঠিক আছে। একটা হচ্ছে মায়ানমারের সাথে সীমানা। এবার এই যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সীমানা, এই সীমানাগুলোতে পাহারা দেওয়ার জন্য কিছু সিকিউরিটি ফোর্স রয়েছে, সব জায়গায় সমান নয়। যেমন পাকিস্তান আর বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে তোমার বিএসএফ কে মোতায়েন করা থাকে, ঠিক আছে। পাকিস্তানের বর্ডার মানে পশ্চিম দিকে, বাংলাদেশের বর্ডার মানে পূর্ব দিকে 4,096 কিলোমিটার, এই পুরো টোটাল বাংলাদেশ এবং সীমানাতে তোমার হচ্ছে বিএসএফ থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভুটান এবং নেপালের সীমানা থেকে এসএসবি, ভুটান এবং নেপালের সীমানাতে থাকে হচ্ছে তোমার এসএসবি, সশস্ত্র সীমা বল, ঠিক আছে। আর একদম পূর্ব দিকে মায়ানমারের সাথে যে 4টে স্টেট রয়েছে, এই 4টে স্টেটে থাকে আসাম রাইফেলস। মনে রাখা খুব সহজ, আসাম হচ্ছে পূর্ব দিকে পড়ে, আসাম রাইফেলস, ঠিক আছে, আসাম রাইফেলস। এন্ড হচ্ছে মনে রাখে দিও যে আসাম কিন্তু মায়ানমারের সাথে ডাইরেক্টলি বর্ডার করে না, আসাম হচ্ছে বর্ডার করে না, কে কে করে তাহলে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এন্ড হচ্ছে মিজোরাম, এই 4টে স্টেট হচ্ছে মায়ানমারের সাথে। আর পাহারা দেয় হচ্ছে কি আসাম রাইফেলস। আর ভুটান আর নেপালের সাথে হচ্ছে যে এসএসবি, সশস্ত্র সীমা বল। পাকিস্তান এবং হচ্ছে তোমার বাংলাদেশের মধ্যে করে হচ্ছে তোমার বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে তোমার সব থেকে ঝামেলার জায়গা যেটা, সেটা হচ্ছে তোমার চায়নার সাথে যেহেতু তিব্বতের পোর্শনটা পড়ে চায়নার, সেটা হচ্ছে আইটিবিপি পড়ে, ঠিক আছে। আইটিবিপি হচ্ছে তোমার চায়না এবং ভারতের সীমানাকে প্রোটেক্ট করছে এখনো পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বর্ডার। তাহলে পরের প্রশ্ন বলছে কি 39 নম্বর কোশ্চেন। 39 বলছে যে নিচের উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছিল। 2019-এ ক্রিকেট জিতেছিল যে, তার নাম হচ্ছে 2019-এ কে জিতেছিল? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড নাকি ভারত? ইংল্যান্ড জিতেছিল, ঠিক আছে, নিউজিল্যান্ডকে হারিয়ে। ওই যে সেই ধোনির রান আউট কার কাছে, নিউজিল্যান্ডের কাছে হেরে গেল সেই ওয়ার্ল্ড কাপটা এটা। শেষ প্রশ্ন একদম, আজকে 40টা প্রশ্ন আসে, আমি শুধু প্রশ্ন উত্তর বলিনি, পুরোপুরি ডিটেল বলেছি, ঠিক আছে। তো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি, এটা আমি বলে দিয়েছি, দেখো প্রিভিয়াস ইয়ারে এসছে কোশ্চেন। কেন বলেছি? এই কারণে বলেছি, আসে। কত সালে? সময়টা ছিল অপশন নম্বর বি 1948। আর এইটাতে হচ্ছে তোমার হচ্ছে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এছাড়াও হচ্ছে কুষ্ঠ দিবস হিসেবেও পালন করা হয়, যেগুলো আমরা আগে বলে দিয়েছি, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিও সম্পূর্ণ দেখে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যাও, অনেক ভিডিও রয়েছে যেটা তোমাদের হেল্প করবে প্রিপারেশনকে আরো বেশি ভালো করবে, ঠিক আছে। তো দেখতে থাকো অথর্ব, দেখা হচ্ছে খুব নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।